এক সেকেন্ড। আমি কিন্তু আমার পেজে এখন আগের লাইভটাই দেখতে পাচ্ছি। একটু সময় লাগবে লাইভে আপলোড হতে, সার্ভার থেকে রিকানেক্ট হতে একটু সময় লাগে, 1 মিনিট মনে হয় দিতে হবে। আমরা চাচ্ছিলাম যে হ্যাঁ হ্যাঁ এটা আসছে এখন। এখন এটা চলেন আমরা আমাদের যার যার পেজে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়ে তারপর আমরা শুরু করি, তাহলে একসাথে সবাই আমরা দেখতে পাবো। Good, Del. You got a good hand at Ripon. Thank you, sir. Thank you very much, sir. He was a real great hand for us during the registration process, sir. Good. You need this kind of people. Everywhere you need a team. And inshallah, sir, the dream you have of having 15 million jobs in Bangladesh, Amra, inshallah, jointly, we are going to be your foot soldiers in Bangladesh. Yeah, it is doable, brother. Opportunity is there. Only we need to grab 8% of the global opportunity. 8%. Exactly. Or less than that. Thank you. Thank you very much, sir. Dear audience, Assalamu alaikum. And it is quite an evening over here. আপনারা সবাই জেনে খুবই খুশি হবেন যে আজকে আমাদের সাথে যে গেস্ট আছেন তার খুব ক্যান্ডিড একটা অফার এবং প্রমিস, সেটা হচ্ছে যে 15 মিলিয়ন নতুন জব ক্রিয়েশন সম্ভব। এবং আমাদের একজন বাংলাদেশি এই যে নিউ জব এমপ্লয়ি যারা হবে তারা 50,000 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত বেতন ড্র করতে পারবেন তাদের এই নতুন জব থেকে। সো আমি জানি আপনারা মানে আমাদের এই থাম্বনেইল দেখেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, একই সাথে আমি নিজেও অপেক্ষা করছি স্যারের কাছ থেকে জানার জন্য। স্যার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার শো। ওয়ালাইকুম আসসালাম দেল, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে নিমন্ত্রণ করার জন্য এবং তোমার সাথে কথা বলা এবং তোমার মাধ্যমে তোমার দর্শকদের সঙ্গে পরিচিত এবং কথা বলার জন্য। স্যার, আমি একটু আপনাকে পরিচয় করিয়ে দিই আমাদের দর্শকদের সাথে। এটা মানে লেট মি স্টার্ট উইথ যে স্যারের নাম হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড ডক্টর মোহাম্মদ শফি চৌধুরী। স্যার নর্মালি মিলিটারি ফ্যাটার্নিটিতে কর্নেল শফি নামে পরিচিত এবং উনি একজন ফর্মার সিগন্যাল কোর অফিসার, ন্যাশনাল সিকিউরিটি স্পেশালিস্ট, একজন পিএইচডি স্কলার এবং ডিজিটাল ট্রান্সফরমেশন এডুকেটর এবং গ্লোবাল যে ওয়ার্কফোর্স আর্কিটেক্ট আছে তার একজন পায়োনিয়ার ফর বাংলাদেশ। তিনি কোড ক্রিয়েটার্স এন্ড ডিজিটাল ডিফেন্ডার্স, মাস্টার সাইবার সিকিউরিটি, ক্লাউড এআই ইন 90 days and এআই ইঞ্জিনিয়ার ব্লুপ্রিন্ট এর মতো অ্যামাজন প্রকাশিত বইসমূহের লেখক। আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ, কারণ আমি যখন মিলিটারি একাডেমিতে ছিলাম তখন আমাদের সিগন্যালস রিলেটেড মিলিটারি বেস কমিউনিকেশন যেটা তার প্রাথমিক পাঠ আমরা স্যারের কাছ থেকে পেয়েছিলাম। স্যার, আমরা আমাদের দর্শকরা অধীর আগ্রহ অপেক্ষা করছে, আমরা একটা হার্ড কোশ্চেন দিয়ে শুরু করতে চাই, আপনি যদি অনুমতি দেন। Sure, please go ahead. স্যার, এখন যে গ্লোবাল সিনারিও, এই সিনারিওতে ট্রুলি ইট ইজ ভেরি মানে চ্যালেঞ্জিং। লোকজন কিন্তু বিভিন্ন জায়গায় জব হারাচ্ছে স্যার। এমনকি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মানে সময়টাতে এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উত্থানের কারণে অনেক বড় বড় কোম্পানি স্যার তারা লোক ছাঁটাই করছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। বাংলাদেশেও স্যার মানে পলিটিক্যাল স্ট্যাবিলিটি এবং অন্যান্য সবকিছু মিলিয়ে
একটা হটস্পট সিচুয়েশনের কারণে নিউ জব ক্রিয়েশন অ্যাবসলিউটলি বন্ধ হয়ে গিয়েছে। এইরকম একটা দুঃসময়ে এসে অনেকেই আবার এই ধরনের মানে হাইপোথিসিসই বলি কিংবা অ্যানালজি বলি দেওয়ার চেষ্টা করছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আপনার জব চলে যাবে না, বরং যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানে তাদের কারণে আপনি জব হারাবেন। এই যে জব হারাবার হাহাকারের সময়ে এসে আপনি দাবি করছেন যে 15 মিলিয়ন নতুন জব ক্রিয়েশন সম্ভব। আপনি কি একটু আমাদেরকে শুরুতেই আলোকিত করবেন এই স্বপ্ন দেখার দৃষ্টতা আপনি কিভাবে পেলেন এবং এটা কিভাবে সম্ভব? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, খুব ভালো প্রশ্ন। আর শুরুতেই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করার জন্য। আমি প্রায় 40 বছর একজন সিগন্যাল অফিসার প্রথমত, তারপরে আমি বাংলাদেশে কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করি, তারপরে আমি ক্রিয়েটিভ মিশনে ছিলাম এবং কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করার সময় বিভিন্ন দেশের সবার সেমিনারে আমি অ্যাটেন্ড করি, তারপরে আমেরিকা চলে আসি 1 দশকেরও বেশি আগে। তো এই পথ পরিক্রমায় বিশেষ করে এটা আমার স্ট্যাটিস্টিক্স না, এটা আসলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের স্ট্যাটিস্টিক্স, যেখানে বলা হচ্ছে এই 2030 সাল নাগাদ 170 মিলিয়ন অর্থাৎ 17 কোটি নতুন জবের সৃষ্টি হবে ডিউ টু এআই অ্যান্ড আদার ট্রান্সফরমেশন টেকনোলজির কারণে। এর মধ্যে প্রায় 9 কোটি মানুষের যারা জবে আছে তাদের আপস্কিলিং অথবা রিস্কিলিং এর প্রয়োজন হবে, তা না হলে তারা জবটা ধরে রাখতে পারবে না। আর 8 কোটি নতুন জব, টু বি প্রেসাইজ 82 মিলিয়ন, 8 কোটি 20 লক্ষ নতুন জব সৃষ্টি হবে সারা পৃথিবীতে। সো ওভারঅল ইট ইজ 170 মিলিয়ন, প্রায় 17 কোটি জবের সৃষ্টি 2030 নাগাদই হয়ে যাবে। আমি যেটা বলার চেষ্টা করছি, আমি যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানে এখানে কাজ করেছি এবং এখানে আমি একটা ইনস্টিটিউশনের আইটি ট্রেনিং ইনস্টিটিউশনের ডিরেক্টর ছিলাম, তো আমাকে বিভিন্ন সময়ে প্রেজেন্ট করতে হতো জব অপরচুনিটি সম্বন্ধে এবং আমাকে নিয়মিত এখানকার ব্যুরো অফ লেবার ডিপার্টমেন্টের স্ট্যাটিস্টিক্স গুলো দেখতে হতো, কোন জবের কোন অপরচুনিটি এবং কি ধরনের বেতন এবং তাদের গ্রোথ পাথ কি হবে, এগুলো আমাকে অ্যানালাইজ করে ছাত্রদেরকে বলতে হতো এবং সে অনুযায়ী আমার কারিকুলাম সাজাতে হতো এবং সে অনুযায়ী তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হতো এবং পরবর্তীতে জবের ব্যবস্থা করতে হতো। তো তখন আমি রিয়েলাইজ করি যে পৃথিবীতে প্রচুর জবের অপরচুনিটি আছে। বিশেষ করে আপনারা বোধহয় শুনেছেন এবছর যিনি ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছেন তার একটা 3 জন প্রফেসর, তাদের মূল বক্তব্য ছিল ডিস্ট্রাকটিভ ইনোভেশন। আপনি যেটা বললেন আইটির কারণে, এআই এর কারণে অনেক জব হারাবে, আবার অনেক নতুন সুযোগেরও সৃষ্টি হচ্ছে। এখন আমরা সবসময় দুটো শব্দ পাশাপাশি উচ্চারণ করি, চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিস। সো এইটা একটা বিশাল চ্যালেঞ্জ এআই এর আসার কারণে। এটা আগে ইন্টারনেটের সময় হয়েছে, স্টিম ইঞ্জিন থেকে শুরু করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সব রেভলিউশনের সময় হয়েছে। সো যারা এই চ্যালেঞ্জটাকে কাজে লাগাতে পারে তারাই এই বিশাল সম্ভাবনাটাকে জয় করতে পারবে। সো আমি আরেকটা প্রতিষ্ঠানের সঙ্গেও কিছু এনলাইটেন মাইন্ড যারা দেশে বিদেশে আছেন, মিলিয়ন এক্স বাংলাদেশ একটা নন প্রফিট অর্গানাইজেশনের সাথে আমি সম্পৃক্ত, যেখানে বেশ কিছু ব্রিলিয়েন্ট মাইন্ড ফ্রম বাংলাদেশ এন্ড অ্যাব্রড উই আর ওয়ার্কিং টুগেদার যে কিভাবে লক্ষ লক্ষ ব্রিলিয়েন্ট এআই মাইন্ড তৈরি করা যায়, যেটা করতে পারলে বাংলাদেশে একটা রেভলিউশন হবে। তো সেটা একটা দলগত প্রয়াস, সেটা আমি সম্পৃক্ত, আমি অনেক কিছু শিখছি, জানছি। আর এটা আমার ব্যক্তিগত প্রয়াস, ব্যক্তিগত স্টাডি, ব্যক্তিগত রিসার্চ। এবং আপনার আমার নামের পাশে যে কোম্পানিটা দেখছেন, এটা আমি আমার ওয়েবসাইট এবং আমি নিয়মিত বই লিখছি, রিসার্চ করছি, কোর্স তৈরি করছি, যার মাধ্যমে আমি অত্যন্ত অ্যাফোর্ডেবল প্রাইসে সারা পৃথিবীতে আমার এই মেসেজটা ছড়িয়ে দিতে পারি। That's why this is my effort. So this has come not out of the blue. This is based on world famous World Economic Forum, World Bank research-এর উপর ভিত্তি করে। আমি শুধু বলতে চাচ্ছি, বাংলাদেশ যদি একটু লিড নেয়, একটু অগ্রগামী হয়,
এই 17 কোটি জবের মাত্র 8% যদি তারা গ্র্যাব করতে পারে, তাহলে আমরা প্রায় 1.5 কোটি জবের, এটা 1 বছরে না, আমি বলছি আগামী 20 বছরে ধীরে ধীরে ধাপে ধাপে আমাদের সমস্ত স্কুল কলেজ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অফ আওয়ারে, ইভিনিং আওয়ারে, উইকেন্ডে ব্যবহার করে, যেভাবে আমি এখানে ট্রেনিং করেছি, যদি আমরা করতে পারি এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে, ইট ইজ ভেরি ওয়েল ডুয়েবল। এবং আমি মনে করি আগামী 20 বছরে বাংলাদেশ পুরো পাল্টে যেতে পারে। সো আমি বলবো এটা ডিস্ট্রাকটিভ ইনোভেশনের কারণেই বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে। জি স্যার, আপনি বাংলাদেশের একজন, যদি আপনার এই মানে যে ড্রিম জব যে ইয়েটা স্পেকট্রামটা তৈরি হচ্ছে স্যার, এখানে যদি সে ইনভলভড হয় এবং নিজেকে এখানে কন্ট্রিবিউট করে, তাহলে কি পরিমাণ স্যালারি আশা করতে পারে স্যার সে পার মান্থ? ওকে, সো আমরা জানি পৃথিবীতে সবকিছু সবার জন্য না, বাট আমি চেষ্টা করেছি যেটা যতখানি ডেমোক্রেটাইজ করার, গণতন্ত্রায়ন করার, সেটা হচ্ছে বাংলাদেশেও সবাই মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, আর্মি, নেভি, এয়ারফোর্স, তাদের নিজ নিজ মেরিটের উপরে তারা এখানে জায়গা পায়। ঠিক একইভাবে যখন আমাদের ছেলে মেয়েদের পৃথিবীতে কম্পিট করবে, তাদেরকেও আরো কঠিন কম্পিটিশনের সম্মুখীন হতে হবে, সুতরাং তাদেরকে তৈরি হতে হবে। এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখন ওপেন প্ল্যাটফর্মের কারণে এভরিথিং ইজ অ্যাভেলেবল। যদি একজন ব্যক্তি সে যদি দৃঢ় চেতা হয়, তার ফোকাস যদি থাকে, সময়টাকে কাজে লাগায়, এবং যদি প্রয়োজন হয় মেন্টরশিপ, যেটা আমরা দিয়ে থাকি, অথবা সেলফ বেস ট্রেনিংও আছে, তো হি অর শি ক্যান অ্যাচিভ এনিথিং। স্কাই ইজ দ্য লিমিট, বিকজ ইট ইজ কোয়াইট অ্যাফোর্ডেবল। কিন্তু তাকে লেগে থাকতে হবে এবং একটা ফোকাসের দিকে দৌড়াতে হবে, একটা বিষয়ে তাকে স্পেশালাইজেশন নিতে হবে। If he's good in software development, let him go there. If he's good in software testing, let him do it. সে যদি বিজনেস অ্যানালিস্ট, যারা বিজনেস ক্যাটাগরি পড়াশোনা করে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হি ক্যান বি এ বিজনেস অ্যানালিস্ট, অ্যানালিটিক্স আছে, ডেটা অ্যানালিটিক্স আছে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট আছে। দিস আর সুপারলি গুড ফিল্ড। সবচেয়ে বড় ক্ষেত্র আমি আইডেন্টিফাই করেছি 17 কোটির মধ্যে, বর্তমানে 35 লক্ষ জব খালি আছে, ভ্যাকেন্ট আছে সারা পৃথিবীতে, মেজরিটি আমেরিকায়, 35 লক্ষ সাইবার সিকিউরিটিতে। আমি যেহেতু সিগন্যাল স্যার এবং এটা নিয়ে একটু পড়াশোনা করেছিলাম জীবনের শুরু থেকে, তো আমি এটাকে আরো রিভাইটালাইজ করি, রিফ্রেশ করি, এন্ড ফাইন দেখলাম এটা বিশাল একটা অপরচুনিটি। এর সঙ্গে যদি কেউ টু মেক হিমসেলফ অর হারসেলফ এ রিসেশন প্রুফ ক্যারিয়ার, সে যদি রিসেশন প্রুফ ক্যারিয়ার তৈরি করতে চায়, আমরা জানি ক্লাউড ইজ একটা খুবই ডিমান্ডিং সাবজেক্ট। সাইবার সিকিউরিটি প্লাস ক্লাউড প্লাস এআই, সিআইটা এখন শিখতে হচ্ছে, এআই এখন বাস্তবতা। সুতরাং এই তিনটা সমন্বয় যদি কেউ ক্যারিয়ার তৈরি করে, সে প্রায় 1.5 কোটিরও অধিক জব পৃথিবীতে ভ্যাকেন্ট আছে, সেটা সুযোগ সে নিতে পারে। এবং এটার থেকে উইদাউট রিলোকেটিং হিমসেলফ স্ট্রেট ফ্রম বাংলাদেশ স্যার। ইয়েস, ফর এক্সাম্পল ইট ইজ অ্যাভেলেবল ইন মেনি প্লেসেস। তো আমি এটাকে সহজ করে দিয়েছি, যে বললাম শুরু কিসে, এবং একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে 97% যারা অনলাইনে কোর্স করে তারা শুরু করে কিন্তু শেষ করে না, 97%. So this is a huge loss. So কিছুটা মেন্টরশিপের প্রয়োজন হয়। আমি ফার্স্ট ফোকাস করেছি সাইবার সিকিউরিটি, ক্লাউড, এআই এই ইকোসিস্টেমের উপরে। I have written 4 books, overall 7 books and courses. তো আমি প্রথমে এটাতেই ফোকাস করতে চাই। এছাড়াও আমার অন্যান্য প্রোডাক্ট এবং অন্যান্য বই এবং কোর্স আসতেছে, সেগুলো পাইপলাইনে আছে। তো যেহেতু দিস ইজ দ্য লোয়েস্ট হ্যাঙ্গিং ফ্রুটস এন্ড বিগেস্ট পাই, এবং সাইবার সিকিউরিটি একটা মজা হচ্ছে, ইট ডাজন্ট নিড কোডিং। There are many avenues or domains within the cyber security, for example GRC, যেখানে একজন মানুষ, একটা মধ্যম চিন্তা শক্তির একজন মানুষ ডিসিপ্লিন হয়, উইদাউট নোয়িং কোডিং, having business background or engineering background or general background, he can earn 6 figure, 100 to, আপনি ওখানে লিখেছেন 5 লাখ টাকা, বাট আমার বইতেই আছে, আমি কয়েকটা বই আপনার সাথে শেয়ার করেছি, এবং আমি আশা করি আমার লিঙ্কটা দেখতে পাচ্ছেন। ইফ ইউ ক্লিক ইট,
আমি দেখিয়েছি 31টা প্রফেশন থেকে মানুষ ইজিলি এই 6 ফিগার এন্ড হাই ইয়েতে যেতে পারে। এবং আরো ইন্টারেস্টিং মজার বিষয় হচ্ছে তারা একই সাথে 3টা কাজ করতে পারে, 3 ধরনের কাজ করতে পারে। কি একটা জব করতে পারে সে, দ্বিতীয়ত সে কনসাল্টিং করতে পারে, তৃতীয়ত সে বিজনেস করতে পারে। তো ফলে তার জবটা হয়ে যাবে রিসেশন প্রুফ। এবং আপনারা জানেন উন্নত বিশ্বে প্রচুর লে অফ হচ্ছে। তো সুতরাং যদি কোনো প্রথমে সে লেট হিম লার্ন সাইবার সিকিউরিটি, তারপরে ক্লাউড শিখলো একটু, তারপরে এটাতে যে সব বিষয়ে মাস্টার হতে হবে তা না। সো সাইবার সিকিউরিটি, ক্লাউড, এআই এই 3টা কম্বিনেশনে সেই যে অর্ধকোটি জবের যে একটা ভ্যাকেন্সি আছে সেখানে সে পার্টিসিপেট করতে পারে। এবং এই 3টার কম্বিনেশন এটা একদিনে হবে না। উইথ দ্য প্যাসেজ অফ টাইম, not only 5 lakh taka, $500,000 even to 1 million he or she can earn. But it takes time. You should not jump on it. So over the years, সে যদি একজন প্র্যাকটিশনার প্রফেশনাল হিসেবে গড়ে ওঠে, এটা তার পক্ষে সম্ভব। তাহলে স্যার আমরা একেবারে মানে আমরা খুব বেশি কিছু কোশ্চেন করছি আমাদের অডিয়েন্সের ইজি অ্যাসিমিলেশনের জন্য স্যার। I hope you don't mind for that. No, go ahead. আচ্ছা, আমি একটা জিনিস অ্যাড করি, আপনার প্রশ্নটা খুব ভালো ছিল। অফ লেট আমি আরেকটা প্রোগ্রাম শুরু করেছি, বিশেষ করে আমি রাজশাহীর ছেলে, ওখানে বড় হয়েছি। ওখানে আমার কিছু আমাদের একটা বিশাল অ্যালামনাস অ্যাসোসিয়েশন আছে আমার রাজশাহী কলেজে। আমরা চেষ্টা করছি আমাদের সিনিয়র জুনিয়র সবাই মিলে, আপনারা জানেন রাজশাহী একটা শিক্ষা নগরী। সো আরেকটা আমি প্রথম যে দুটো বললাম, আমি বলবো এটাকে টিয়ার 1 টিয়ার 2। সবাই এই ধরনের হাইলি কম্পিটিটিভ কোম্পানিতে জব পাবে না, আশা করা উচিত না। যেভাবে বললাম, বাংলাদেশে সবাই ইউনিভার্সিটিতে পড়ে না, সবাই কলেজে পড়ে না। আমেরিকাতে তো খুবই কম সংখ্যক মানুষ ইউনিভার্সিটিতে যায়, আমাদের দেশে শুধু সার্টিফিকেটের জন্য যায়, সেই জন্য আমাদের দেশে বেকারত্ব এত বেশি। সো উই নিড টু লার্ন হ্যান্ডস অন। আরেকটা আমি নিয়ে কাজ করছি ব্যাপকভাবে রাজশাহীতে, এবং আই গ্র্যাজুয়ালি এক্সপ্যান্ড টু হোল কান্ট্রি ইভেন। যদি আপনাদের সাহায্য সহযোগিতা পাই, আমাদের সব ইউনিভার্সিটিতে, সব ডিভিশনে, সব ডিস্ট্রিক্টে আমি কাজটা করতে চাই। সেটা হচ্ছে ফর টিয়ার 3। আপনারা যদি আমার বইটা পড়েন, আশা করি এটা শেয়ার করে দিবেন। আমি 8 থেকে 10টা ট্রান্সফরমেশনাল টেকনোলজির কথা বলছি, যার মাধ্যমে এই 1.5 কোটি জবের সৃষ্টি করা সম্ভব আগামী 20 বছর। আমি কোনো ম্যাজিক ফিগার বলছি না, এটা 1 বছরে বলছি না, 20 বছরে ধীরে ধীরে ইউটিলাইজিং আওয়ার প্রেজেন্ট সিস্টেম, স্কুল, কলেজ, এদেরকে ইভিনিং আওয়ারে, উইকেন্ডে ব্যবহার করে ইন এ ভেরি অর্গানাইজড ওয়ে। সো সেটা হচ্ছে যে আমরা 1, 2 এবং 3 সপ্তাহের ট্রেনিং করাবো। এটাকে আমরা বলছি লেভেল 1, লেভেল 2, লেভেল 3। এটা আমরা এআই এর উপরে কিছু কাজ করব। এটা আমি মনে করি ইট উইল বি পেইড ফ্রিল্যান্সিং। আমরা গাইড করব মাত্র 1 সপ্তাহের মধ্যেই, 2 সপ্তাহের মধ্যেই, 3 সপ্তাহের মধ্যেই লেভেল 1, লেভেল 2, লেভেল, এবং সেইভাবে তারা বেতন পাবে। এবং ট্রেনিংটা হয়তো আমরা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে রাখবো, বাংলাদেশ টাকায়, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে যারা ইচ্ছুক, জাস্ট টু bear the minimum cost of us to arrange it, because এটা আমরা ম্যাস নাম্বারে করব। সো সেই ক্ষেত্রে একটা ছেলে কিংবা একটা মেয়ে তার মধ্যম মানের যে কোনো ছাত্র কিংবা ছাত্রী সেইটাকে অ্যাভেল করতে পারবে, and he can start earning from 50,000 to 100 to 200,000, 1 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা আয় করতে পারবে। সো এটা আমি তো বলবো it will be very good paid internship to go into a higher level, যেগুলো আপনাকে আমি টিয়ার 1, 2 তে বললাম। যখন সেইগুলোতে এক্সপার্ট হয়ে যাবে, তখন আমি এনকারেজ করব তারা সাইবার সিকিউরিটি, ক্লাউড, এআই, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব3, ব্লকচেইন, এগুলো নিয়ে পড়াশোনা করবে। আমাদের ট্রেনিং আছে, প্রোডাক্ট আছে, কোর্স আছে। সো আমরা A to Z গাইড করব। এবং আমি যেটা চেষ্টা করছি আর কি, যেটা আমার এই দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি, ওই যে বললাম 97% কিন্তু শেষ করে না। আমরা তাদেরকে মেন্টরশিপ দিয়ে A to Z নিয়ে যাওয়ার চেষ্টা করব। তারপরে আমরা তাদেরকে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করব। আমরা হয়তো 50টা জায়গায় তার এমপ্লয়মেন্ট ইন্টারভিউর ব্যবস্থা করব, তাকে মক ইন্টারভিউ তৈরি করব, বাট নো ফেকিং। সে নিজের ইন্টারভিউ নিজেই দিবে, সে নিজে তৈরি হবে, বিকজ তাকে টিকে থাকতে হবে। সো এটা করব, এবং আমরা তাকে এমপ্লয়মেন্টে সাধ্য মতো আমরা সাহায্য করবো, হাউ টু প্রিপেয়ার রেজিউমে, হাউ টু ফেস দ্য ইন্টারভিউ। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং, এটার জন্য তাকে বিদেশে আসতে হবে না, সে দেশে বসে এই কাজগুলো করতে পারবে। সো আমরা আসলে টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 সব ধরনের মানুষের জন্যই, বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য আমরা এটা চেষ্টা করছি। গৃহিণীদের জন্য ঘরে বসে এই কাজগুলো করতে পারবে। এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে, হি নিডস টু হ্যাভ এ ল্যাপটপ
অ্যান্ড ইন্টারনেট কানেকশন। এবং আমি যখন মিলিটারি থেকে আমি রিটায়ার করে সিভিল সেক্টরে যাই, আপনারা জানেন বাংলাদেশের ডেটা পেনিট্রেশন 106%, মানে প্রতিজনের হাতে গড়ে একটার অধিক মোবাইল ফোন অথবা ডেটা কানেক্টিভিটি আছে, এবং গ্রামে গঞ্জে আমাদের কমিউনিকেশন ইজ ভেরি গুড। তো সেটাই যদি হয়, সেটা একটা পজিটিভ বিষয় যে বাংলাদেশ এই ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা, ক্যান বি এন এক্সাম্পল। একটা এই যে বললাম যে 17 কোটি জবের সৃষ্টি হচ্ছে, আমাদের মাত্র 8%-এর নিচে প্রায় 1.5 কোটি জব আমরা খুব সহজেই গ্র্যাব করতে পারি। এবং আমাদের প্রতিবেশী দেশগুলো করতে পারলে আমরা একই ধরনের কৃষ্টি, কালচার, শিক্ষার মানের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আমি একটু বাচ্চাদেরও বই নিয়ে লিখতেছি, বেশ কিছু বই আমি লিখে ফেলেছি, সেগুলো অ্যামাজনে খুব শিগগিরই পাবলিশ হবে। আমার মনে হয় সংশ্লিষ্ট অথরিটির আমাদের এডুকেশনের ক্ষেত্রে বিশেষ করে স্টেম সাবজেক্টের উপর একটু খেয়াল রাখা উচিত। তো আমরা যদি এগুলো নিয়ে একটু সমন্বিত উপায়ে কাজ করতে পারি, রাজনৈতিক দলগুলো, আগামীতে যে সরকারগুলো আসবেন, ইটস নট এ ওয়ান পার্টি এজেন্ডা, it should be, I'm talking about 20 years, it should be whole country's agenda, whole nation's agenda. যে আমেরিকাতে একটা চমৎকার কথা হয়, we need to pay the bills at the end of the month. তো সেটাই যদি করতে হয়, মানুষের পকেটে আসলে টাকা যেতে হবে, এবং সেটা যদি করতে হয়, সেটা পৃথিবীতে যে এই যে বললাম ডিস্ট্রাকটিভ ইনোভেশন, ইটস এ ডিস্ট্রাকশন ইন ওয়ান ওয়ে, ডেফিনেটলি অনেক মানুষ জব হারাবে, কিন্তু যারা এটাকে অ্যাডাপ্ট করতে পারবে, অভিযোজন করতে পারবে, এটাকে মানিয়ে নিতে পারবে, তাদের জন্য স্কাই ইজ দ্য লিমিট। সো আমি মনে করি বাংলাদেশের 65% 35-এর নিচে আমাদের ইউথ আছে, দে ক্যান বি এ বিগ ফোর্স, যেখানে অন্যান্য দেশের মানুষ ওল্ড এজের কারণে নেশন স্থবির হয়ে যাচ্ছে। সো ইটস এ বিগ অ্যাডভান্টেজ। এবং আমাদের দেশে উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট ফ্রিল্যান্সার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এবং পার ক্যাপিটা, পার 1000 or hundreds ইভেন উই আর অ্যাহেড অফ ইন্ডিয়া। তো তার মানে কি আমাদের ছেলেমেয়েরা টেক স্যাভি, তারা প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে একাধিক পিসি, ডেস্কটপ, ল্যাপটপ, ফোন ব্যবহার করছে, এবং এই ফোনগুলো এখন 69 সালে যে আমেরিকাতে যে রকেট পাঠিয়েছিল তার চাইতে মোর পাওয়ারফুল কম্পিউটিং পাওয়ার। সো প্রত্যেকটা ছেলে মেয়ে ইজ কনভার্সেন্ট উইথ দিস হিউজ, যেটা ডক্টর ইউনুসও বলেন, তাই না, দে আর দ্য গিফটেড ফর বিং বর্ন ইন দিস পার্টিকুলার সেঞ্চুরি অর জেনারেশন। এটাকে আমরা যদি কাজে লাগাতে পারি, আমাদের শুধু কাজ হচ্ছে তাদেরকে A to Z তে গাইড করে নিয়ে যাওয়া। পৃথিবীতে এত অপরচুনিটি আছে, সো দ্যাট দে আর নট ডিস্ট্রাক্টেড। দ্যাটস মাই অনলি মেসেজ। ইটস এ হিউজ অপরচুনিটি, যারা হয়তো আমরা একটু মধ্যম বয়স্ক এই অপরচুনিটি গুলো জেনেছি, আমরা অনেক হার্ড ওয়েতে শিখেছি। উই ওয়ান্ট টু পাস ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, অ্যাজ স্মুথলি অ্যাজ পসিবল, অ্যান্ড রিমেইন ফোকাসড। আমি স্টিভ জবস অ্যান্ড ওয়ারেন বাফেট অ্যান্ড বিল গেটস এর মধ্যে একটা লেখা পড়ছিলাম, what is the most common aspect amongst them? Focus, only one word, focus, not being distracted. So তারা যদি ফোকাস থাকে, সেই জন্য আমি ফার্স্ট ফোকাস হিসেবে নিয়েছি সাইবার সিকিউরিটি, ক্লাউড অ্যান্ড এআই। এটার উপরে আমি প্রায় 4টা ফুল বুক এবং 3টা ইন্টারভিউ গাইডলাইন এবং হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল টেস্ট কিছু তৈরি করেছি, যাতে স্টুডেন্টরা রিমেইনস ফোকাসড। ইভেন 1/2 কোটি জবের মধ্যে বাংলাদেশ যদি 8% পায়, চিন্তা করেন, প্রায় 4 লক্ষ জব বাংলাদেশিজ ক্যান গ্র্যাব, এবং এটা ডিফিকাল্ট কিছু না। আমি এবং আমার প্রতিষ্ঠান সেখানে আমরা হেল্প করতে চাই, এবং আমাদের সঙ্গে আমি আরো অনেক কিছু প্রতিষ্ঠানের সাথে কাজ করছি। সো আই থিঙ্ক ইট ইজ ডুয়েবল, অ্যান্ড ফার্স্ট আই হ্যাভ প্ল্যান্ড, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি রাজশাহীতে কাজ শুরু করব। আমি রাওয়ার সদস্য, আমি রাওয়াতেও কাজ করতে চাই। কিছু ইউনিভার্সিটি আমার পরিচিত আছে এবং ফ্রেন্ডসের, আমরা সেখানেও কাজ করতে চাই, এবং এই পাইলট প্রজেক্টগুলো যদি সফল হয়, তখন আমরা সারা দেশে ছড়িয়ে যাব, অন্যান্য ডিভিশনে আমরা পাইলট প্রজেক্ট করবো, ডিস্ট্রিক্টে চলে যাব। অ্যান্ড আই থিঙ্ক এটাকে যদি একটা ন্যাশনাল মুভমেন্টে করা যায়, ইটস এ হিউজ অপরচুনিটি। 170, এবং সেই জন্য আপনি তো সো নাইস অফ ইউ, 15 মিলিয়ন মানে 1.5 কোটি জব, এবং ওয়ার্ল্ডের আমি হিসাব করে, আপনি যদি 17 লক্ষকে গড়ে $1 লাখ, এবং একটা ছেলে যদি 20 বছর কাজ করে, আপনার অঙ্ক যদি করেন, ইট ইজ $340 ট্রিলিয়ন এই পৃথিবীর ইকোনমিক ইম্প্যাক্ট হবে, যেখানে বর্তমানে গ্লোবাল ইকোনমি হচ্ছে $104 ট্রিলিয়ন, ইউএস ইকোনমি $30 ট্রিলিয়ন, চাইনিজ ইকোনমি $18 ট্রিলিয়ন। সো আগামী 20 বছর শুধু আইটি খাত থেকেই $340 ট্রিলিয়ন একটা ইম্প্যাক্ট হবে, এবং এই পাইটা এত বড়, এটা একা কেউ খেতে পারবে না। এটাতে যেই অংশগ্রহণ করবে সেইটার অংশীদার হবে, এবং আরেকটা ইংরেজিতে শব্দ বলা হয় মানি উইল ট্রিকল ডাউন। সো সে নিজে আর্ন করবে, সে নিজে এম্পাওয়ার্ড হবে, তার স্পাউস এম্পাওয়ার্ড হবে, তার বাচ্চারা ভালো স্কুলে পড়বে, হি ক্যান টেক কেয়ার অফ তার প্যারেন্টদেরকে ভালো হাসপাতালে দিবে। এবং আমি হিসাব করে দেখিয়েছি,
যে আপনি জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি 15 লক্ষ আমরা জবের সৃষ্টি করতে পারি, তো তাহলে কি হচ্ছে, তার মানে সে 6 জন মানুষ ডিরেক্টলি উপকৃত হবে, তার ফ্যামিলির 4 জন, এবং বাবা মারা আমাদের গ্লোবাল সাউথে থাকেন আমাদের সাথে সাধারণত, হয়তো কাছে অথবা দূরে অথবা এক ভাই বোনের বাসায়, বাট হি অর শি ক্যান ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইম্প্যাক্ট। যখন আপনি 1.5 কোটি জব সৃষ্টি যদি করতে পারেন, 6 দিয়ে যদি গুণ করেন, এটা 9 কোটি মানুষ ডিরেক্টলি ইম্প্যাক্টেড হবে। এবং আপনি যখন আপনার বাচ্চাকে ভালো স্কুলে ভর্তি করবেন, আপনি যখন একটা ভালো গাড়ি কিনবেন, আপনি একটা ভালো বাড়ি কিনবেন, বাবা মাকে ভালো হাসপাতালে ট্রিটমেন্ট করাবেন, তখন ওইগুলো ফেসিলিটিও ইমপ্রুভ হবে, তখন ওইগুলোর একটা রিপল এফেক্ট সৃষ্টি হবে। সো 9 কোটি ইন্টু গুণন 2, ভার্চুয়ালি আপনি 18 কোটি মানুষকেই আপনি ইনডিরেক্টলি এন্ড ডিরেক্টলি এইটা সুফল দিতে পারবেন। ঠিক একইভাবে 170 মিলিয়ন জব সৃষ্টি হচ্ছে পৃথিবীতে। সো বাংলাদেশ ক্যান টেক এ লিড। এটা শুরুতে এটাকে গ্র্যাব করার পরে আমরা যদি ট্রেন দ্য ট্রেনার্স এর মতো আমাদের ট্রেনাররা যদি সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, মেবি ইন আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, মিডল ইস্ট, হিউজ অপরচুনিটি। এবং সেইখানে, বিকজ এআই ইজ নিউ টু এভরিবডি, এই নিউ এর মধ্যে যে আগে এটাকে নিবে সে পুরনো হবে, সে তখন অন্যকে শেখাতে পারবে। এবং এটা অনলাইনেও করা সম্ভব। 90% ক্যান বি ডান অনলাইন, দ্য ওয়ে আমি আপনার সাথে নিউ ইয়র্ক টু ঢাকা বসে করছি। আমি আমার মেসেজকে ছড়িয়ে দিচ্ছি। আমার একটা ওয়েবসাইটের মাধ্যমে পৃথিবীতে বর্তমানে 665 কোটি মানুষ ইন্টারনেটে কানেক্টেড। Why I took the এই যে আপনারা দেখছেন apexachievers.tech, এনিওয়ান যে শুধু জানবে, ক্লিক করবে, he can get my products, he can buy, যেটা তার অ্যাফোর্ডেবল, এবং আমি এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে দিচ্ছি। আমার লক্ষ্যই হচ্ছে টু স্প্রেড দ্য এডুকেশন এন্ড ট্রেনিং অ্যাফোর্ডেবল টু অল। সো অনেক জিনিয়াস লুকিয়ে আছে, বাংলাদেশে হোক, সাউথ এশিয়াতে হোক, সাউথ আমেরিকাতে হোক, আফ্রিকাতে হোক, যেন তারা, এবং আমি অনুরোধ করবো এটা যদি ইংলিশ সাবটাইটেল করে আপনি যদি প্রচার করেন, ইট উইল বি সো নাইস অফ ইউ, যাতে ম্যাক্সিমাম মানুষ এটা থেকে। আমি মনে করি বাংলাদেশের দুটো অ্যাডভান্টেজ, উই হ্যাভ দ্য 106% ডেটা পেনিট্রেশন, এবং উই আর দ্য সেকেন্ড হাইয়েস্ট ফ্রিল্যান্সার্স আমরা, এবং টেকনিক্যালি উই আর দ্য ফার্স্ট অ্যাজ ফ্রিল্যান্সিং নেশন। আমরা যদি এই দুইটা অ্যাডভান্টেজকে কাজে লাগাতে পারি, আমাদের ইউথকে ফোকাসড ওয়েতে গাইড করতে পারি, they will reach the peak. Sky is the limit. Sir, thank you so much. It was like a dream, এবং ইনশাআল্লাহ মানে আমাদেরকে ট্রু করতে হবে, কারণ দুইটা, একটা হচ্ছে যে স্যার পৃথিবীতে এমন অনেক কান্ট্রি আছে স্যার যেসব দেশে মানুষ কমে যাচ্ছে, তাদের জন্ম হার কমে যাচ্ছে। whereas Allah is so kind to us যে আমাদের দেশে মানুষ আছে, প্লাস আপনি যেটা বললেন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাও আমাদের অনেক হাই। এবং আপনি যখন বললেন যে আমাদের যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটাল ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ইভেন ইন্ডিয়ার চেয়ে আমাদের পার ক্যাপিটা বেটার আর্নিং এর ইয়েতে, আমরা রিয়েলি প্রাউড ফিল করলাম স্যার। Low earning job, we are doing low earning job, I repeat, আমাদের পার ক্যাপিটা, আমাদের ফ্রিল্যান্সারের সংখ্যা ইন্ডিয়ার চেয়ে ভালো, কিন্তু আমরা লো আর্নিং জব করতেছি তারা জানে না। সো আমি যেটা টিয়ার 3 প্রজেক্ট নিয়ে কাজ করছি, আমি সেখানে চেষ্টা করছি এবং করে যাব সেখানে যারা মিডিয়াম টু হাই আর্নিং এ যেতে পারে, যারা লেভেল 1, লেভেল 2, লেভেল 3। ফর এক্সাম্পল, an engineering student or medical student, he can give the, আপনারা জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ফেড বাই দ্য হিউম্যান ইন্টেলিজেন্স। সো এইখানে একটা বিশাল বাজার আছে। সো আমি পরবর্তী হয়তো আলোচনা এটাকে ডিটেল ডাইভালজ করতে পারি। সো আমরা এইখানে কাজ করছি যেখানে আমরা মিডিয়াম টু হাই আর্নিং পেইড ফ্রিল্যান্সিং এ যেতে পারি ফর টিয়ার 3 স্টুডেন্টস, যারা তাদের খরচ মেটাতে পারবে, এমনকি হয়তো প্যারেন্টদেরকেও হেল্প করতে পারবে। এবং সাবসিকুয়েন্টলি সে যখন 1, 2, 3, 4 বছরে যায়, সে যখন গ্রাজুয়েশন করবে, he can go to other avenues, যেটা আমি বললাম, সাইবার সিকিউরিটি, ক্লাউড এআই, সেখানে সে 6 figure 100 to 500,000 even 1 million এ পৌঁছাতে পারবে with the passage of time. It will take time, it's not possible in a day. So আমি চেষ্টা করছি যে, এবং আমার সঙ্গে আরো কিছু প্রতিষ্ঠানের সাথে কাজ করছি, আমাদের ছেলে মেয়েদেরকে A to Z একটা ফোকাস করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। So we are trying to have the engineering students, general students, business graduates, অথবা স্টুডেন্টস যেন তারা আস্তে আস্তে ওই দিকে যেতে পারে। এবং এক্স্যাক্টলি স্যার, এই আমাদের অলরেডি কিছু অডিয়েন্সের কোশ্চেন এসেছে স্যার। এই কোশ্চেনটাই করেছে যে সে এখন
একটা সিকিউরিটি গার্ডের জব করে, কারণ সে এসএসসি আর্টস থেকে ব্যাকগ্রাউন্ড থেকে এসএসসি পাস করার পর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের লিমিটেশনের কারণে সে আর হায়ার স্টাডিজে যেতে পারেনি। তো সে জানতে চাচ্ছে যে তার এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে সে কি ট্রাই করতে পারে কিনা স্যার আপনার এই Very good question. Immediately ওনার প্রশ্ন শুনে যেটা মনে হলো, he can join our tier 3 program, যেটা আমরা খুব শীঘ্রই শুরু করব, maybe within a month or so. So সেখানে খুবই অল্প টাকায় জাস্ট আমরা ওখানে আমার ম্যানেজমেন্ট কস্ট যাতে বেয়ার হয়, maybe few thousand টাকা only. It will be less than, I can say, 10,000 টাকা definitely. So সেটা দিয়ে সে 1-2-3 সপ্তাহ ট্রেনিংটা নিয়ে নিতে পারে, and then he can start earning money in dollars. He can start earning money from the level 1 থেকে 50,000 to 150,000 থেকে 1 লাখ টাকা, level 2 যদি ট্রেনিং করে এবং সার্টিফাইড হয় 1 থেকে 2 লাখ টাকা, level 3 যদি হয়, level 3 টা হবে একটু স্পেশালাইজড ফর ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, অথবা একজন ফিজিসিস্ট, অথবা স্পেশালিস্ট পর্যায়ে। তাকে আমি সহজ করে বলি, মানে একজন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সেই বলতে পারবে যে what he goes through during the surgery or during critical cardiological operation, অথবা ধরেন অথবা ব্রেইন সার্জারি অথবা নিউরোসায়েন্স। সো ওগুলো হচ্ছে স্পেশালিস্ট, ওটার জন্য পেমেন্টও হায়ার। So immediately a ভদ্রলোক he can join that tier 3 program and level 1, level 2, 3 ট্রেনিং করে। এবং তিনি যদি ভবিষ্যতে, আমি একটা ছেলেকে দেখলাম সে একটা রাজমিস্ত্রির কাজ করতো, এখন সে বোধহয় ফেসবুকে কাজ করে, তো he has become a specialist, he became an engineer. So likewise you will have to strive, you will have to try, এবং এটা সম্ভব, আপনাকে লেগে থাকতে হবে ভাইয়া। তো আপনি যদি লেগে থাকেন, স্টেপ বাই স্টেপ লেভেল 1, লেভেল 2, লেভেল 3 করবেন, তারপরে আপনি প্রফেশনাল কোর্স করবেন, সিমিলটেনিয়াসলি আপনার পড়াশোনা চালিয়ে যাবেন, এখান থেকে যদি আর্ন করতে পারেন, ফ্রি রিসোর্স তো আছেই, বাট বি ফোকাসড ইন এ, যেটা আপনি করতে চান সেটাকে সেট করেন। আমরা ছোটবেলায় পড়েছি এম ইন লাইফ, মানুষ 10টা প্রফেশনালে মাস্টার হতে পারে না। আপনি নির্ধারণ করেন কোনটা আপনার ভালো লাগে এবং কোনটাতে আপনি আলটিমেটলি নিজেকে পৌঁছাতে দেখতে চান একটা বিশেষ জায়গায় আফটার 10-20 ইয়ার্স। থ্যাংক ইউ। আমরা আমাদের জনতার দলের ইশতেহারে একটা জিনিস অ্যাড করেছি স্যার, সেটা হচ্ছে যে আমরা চাই স্ট্রাইট ফ্রম দ্য প্রাইমারি লেভেল আমরা ওই অ্যাটলিস্ট 4th সাবজেক্ট হিসেবে হলেও, র্যাপিড রিডিং হিসেবে হলেও, কোডিং অ্যান্ড দেন এই টাইপের জিনিসগুলো যেগুলো আছে স্যার, এগুলাতে আমরা ইনিশিয়াল একটা লেসন তাদেরকে দিতে চাই, যেটা তারা ক্যারি করবে আপ টু ইন্টারমিডিয়েট লেভেল। এরপরে তারা যদি এখান থেকে ইনডেপথ কেউ যেতে চায়, স্পেশালাইজেশনে যেতে চায়, যাবে। বাট বেসিক্যালি আমরা একটা নেশন ক্রিয়েট করতে চাই যাদের এই বেস আন্ডারস্ট্যান্ডিংটা আছে। স্যার এটা কি ফিজিবল একটা অবজেক্টিভ হতে পারে স্যার, আপনার কাছে কি মনে হয়? ফার্স্ট টিয়ার 3 প্রোগ্রাম যেটা আমরা শুরু করছি, টিয়ার 3 প্রোগ্রাম যেটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে যে আসলে বিশেষ একটা রেজিমেন্টের দল ছাড়া ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো আমাদের উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে, আমি কোনো নাম ধরে বলতে যাচ্ছি না, বাট তারা তাদের জীবিকার তাগিদেই বিভিন্ন ধরনের এক্সটর্শন, চাঁদাবাজিতে অংশ নিতে বাধ্য হয়, বিকজ তাদেরকে তো সংসার চালাতে হবে। আমি মনে করি রাজনৈতিক দলগুলো এই সুযোগটাকে নিতে পারে এবং এন মাস, এবং তাদের জন্য হি নিড নট টু বি আ ভেরি ব্রিলিয়েন্ট অর জিনিয়াস গাই, মধ্যম সারির এমনকি নিম্ন মধ্যম সারির আইকিউ নিয়েও এই কাজগুলো করা সম্ভব যদি সে ফোকাস থাকে, ডিসিপ্লিন থাকে। বললাম তো 1 থেকে 2 সপ্তাহে ট্রেনিং নিয়ে সে একটা ডিসেন্ট লাইভলিহুড আয় করতে পারে বাংলাদেশে বসেই। এবং তারপরে যাদের মেধা আছে, আরো ডিটারমিনেশন আছে, তারা আরো হায়ার সাবজেক্টে চলে গেল, তখন সে কোডিং এ গেল, যখন সে মোটামুটি একটা লাইভলিহুড আয় করছে, তার নিজের পড়াটা চালিয়ে নিতে পারছে, কিছুটা বাবা মাকে হেল্প করছে, তারপরে সে সময় সুযোগ বুঝে একটা পড়াশোনা যে সাবজেক্ট ভালো লাগে, সে মেবি স্টেন উইল বি বেটার। তো আমি এটা বললাম যে আমি 8 থেকে 10টা ফিল্ড আমার বইতে আইডেন্টিফাই করেছি: সাইবার সিকিউরিটি, ক্লাউড, এআই, ওয়েব3, ব্লকচেইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার টেস্টিং, বিজনেস অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স, প্রোডাক্ট ম্যানেজমেন্ট। সো এটা একদিনে হবে না, স্টেপ বাই স্টেপ এগুতে হবে।
সো আমি অনুরোধ করব যারা শুনছেন অথবা দেখছেন, আপনারা নিজেরা কাগজ কলম নিয়ে বসেন, নিজের সম্বন্ধে ইভ্যালুয়েট করেন, আপনার এইম ইন লাইফটা লেখেন। লিখলে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। আপনার স্ট্রেংথ কোথায়, আপনার আপনার আপনি কোথায় শক্তিশালী, কোথায় আপনার দুর্বলতাগুলোকে কিভাবে কাটাবেন। আই ডিড ইট বাই মাইসেলফ। এমনকি বিল গেটসও করেন এটা। উনি 7 দিনের জন্য হাওয়া হয়ে যান, 7 দিন নিজেই লেখেন, পুরো পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আপনার একটা নেটফ্লিক্সে একটা চমৎকার ডকুমেন্টারি আছে, ইনসাইড বিলস ব্রেইন। সো উনি নিজে এই কাজটা করেন। পৃথিবীর সেরা ধনী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি যদি এই কাজটা করতে পারেন, আমার মনে হয় সবাই করা উচিত। এটা একটু করেন, করলে আপনি নিজে পরিষ্কার হয়ে যাবেন, বিকজ ইউ আর দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিসাইডার অফ ইউর ফেট। আমরা বাকিরা আপনাকে হেল্প করতে পারি। আমি মনে করি টিয়ার 3 যে প্রপোজাল নিয়ে আমি কাজ করছি, আমি এটা প্রথমে রাজশাহী এবং কিছুটা আপনাদের দাওয়া যদি ইন্টারেস্টেড হন আমরা করবো, এবং কিছু ইউনিভার্সিটি আমি কয়েকজনের সঙ্গে ভেরি এক্সাইটেড, যাদেরকে এই সঙ্গে আমি আইডিয়াটা শেয়ার করেছি। একটা বই লিখেছি, আই শেয়ার উইথ ইউ। আমি এটা আরো ব্যাপক আকারে করব। সো এটা যদি হয়, আমরা মনে করি মধ্যম সারি, আগে নিচে উপরে যারা আছেন তারা বেনিফিটেড হতে পারেন, এবং তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে আপনার যদি এতগুলো 8-10টা এর মধ্যে আছে, ফিনটেক আপনি কাজ করতে পারেন, এগ্রিটেকে কাজ করতে পারেন, বায়োটেকে কাজ করতে পারেন, সোলার ইজ এ বিগ ফ্যাক্টর, ইভিতে কাজ করতে পারেন, সেমিকন্ডাক্টর ইজ এ বিগ ফ্যাক্টর। সো তাইওয়ান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুরের মতো দেশগুলো যদি, সাউথ কোরিয়া আমাদের চেয়ে পিছিয়ে ছিল 50 দশকে, তারা আজকে টপ 3 টেকি নেশনস এর মধ্যে একটা, এবং তারা যদি পারে আমরা কেন পারবো? অবশ্যই পারা উচিত, এবং না পারলে এটা আমাদের ব্যর্থতা। রাইট। থ্যাংক ইউ। আমার মনে হয় স্যার, যে ড্রিমটা আমরা দেখছি স্যার, সেখানে হয়তো আমরা খুব সহসাই যেতে পারবো। যেমন আমাদের এই মুহূর্তে একজন অডিয়েন্স, আমাদের একজন ছোট্ট বন্ধু, সে একটা খুব চমৎকার প্রশ্ন করেছে। সে বলেছে যে স্যার, এই ধরনের কোর্স গুলো অনেক দামি, 1 নাম্বার। আর 2 নাম্বারে বলেছে যে এই ধরনের অনেক কোর্স আছে যেগুলো স্যার ডলারে পে করতে হয়। তো সে জানতে চাচ্ছে, সে যদি আপনার কাছ থেকে, আপনার ওয়েবসাইট থেকে এই কোর্সটা অ্যাভেইল করতে চায়, তাহলে তার পেমেন্ট গেটওয়ে অপশন কি, আর ডিসকাউন্ট আছে কিনা? অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে আমরা সবাই ডিসকাউন্ট করি। ওয়েল, ইয়েস, আমি গ্লোবাল সাউথের জন্য স্পেশাল প্রাইস এন্ড ডিসকাউন্ট এটা মাথায় আছে। আমি এটা ইমপ্লিমেন্টেশন, ইটস আ লিটল বিট অফ টেকনোলজিক্যাল ইস্যু, আইল ডু ইট। আর যারা অ্যাভেল করতে পারছেন, যারা অ্যাফোর্ড করতে পারছেন, ইউ ক্যান অ্যাভেল ইট। অলরেডি ইট ইজ অলরেডি 1/10 of the price of the global Ivy League standard courses. 10% দাম কিংবা তারও কম। সো আর এটা ছাড়াও আমি স্টুডেন্ট, ভেটারেন, এদের জন্য আমি একটা ডিসকাউন্টের ব্যবস্থা করব, এবং আমার এই সিস্টেমটা চালু হওয়ার আগ পর্যন্ত আপনার মাধ্যমে অথবা আপনার সঙ্গে অথবা সরাসরি আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে পারেন। যদি কেউ যোগাযোগ করেন, আমি চেষ্টা করব একটা কুপন কোড ক্রিয়েট করে তাদেরকে এটা ইমিডিয়েটলি দেওয়ার, টিল আমি এটা অফিসিয়ালি টেকনোলজিক্যালি সেট আপ করা সবার জন্য। সো দ্যাটস হাউ, যারা খুব ইন্থুজিয়াস্টিক তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ স্যার। ডিয়ার অডিয়েন্স, আপনারা শুনলেন যে আমাদের এই লাইভ এবং আমাদের পডকাস্টের মাধ্যমেই এই জিনিসটা ক্লিয়ার হলাম আমরা, যে আপনি শুধু স্যারের ওয়েবসাইটে যাবেন, ওখানে অলরেডি টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 এর জন্য অ্যারে করাই আছে। টিয়ার 3 টা আমি এখনো উঠাইনি, ঢুকাইনি, মানে আপলোড করি নাই, বাট ওয়াচ আউট ফর মাই ওয়েবসাইট। 1 মাস কিংবা তারও আগে, হয়তো 2 to 3-4 উইকস এর মধ্যে এটা আপলোড হয়ে যাবে, এটার সিলেবাস এবং কোর্স, এবং আমি ওটাও, that will be very minimal, I can tell you. আমি এখনো প্রাইসটা এখনো I'm working on it. আমি বলতে পারি few thousand টাকা, less than 10,000 টাকা, so maybe less than $100. তো যেটা আমি যে 1-2-3 সপ্তাহের যে ট্রেনিংটা, এটা আমি খুব শিগগিরই আপলোড করব। তো আপনারা আমার ওয়েবসাইটে keep watching out, এবং through me, through Dell, your team. So as soon as it is done, আমার মনে হয় যাদের অ্যাফোর্ডেবিলিটি ক্রাইসিস আছে, সবারই আছে কম বেশি, সবাই, আমারও সমস্যা হয়েছিল, এখনো আছে। সো অ্যাফোর্ডেবিলিটি ইজ এ বিগ থিং। আমরা ওইটাকেই অ্যাড্রেস করার জন্যই এতগুলো মেকানিজম নিয়ে কাজ করছি। সো ইউ ক্যান ভেরি ওয়েল গেট ইনটু টিয়ার 3 প্রোডাক্টস এন্ড কোর্সেস, যেটা কত $100 মানে তো এখন বোধহয় 12,000 টাকা, তাই না? ইট উইল বি লেস দেন দ্যাট।
So it will be 1 week, 2 weeks, 3 weeks program. You can avail that, and you can start earning right after that. So maybe within a month or so. Yeah. Thank you. ডিয়ার অডিয়েন্স, আমরা আমাদের এই পডকাস্টের যে ডেসক্রিপশন থাকবে সেখানে স্যারের ওয়েবসাইট অ্যাড্রেসটা দেওয়া থাকবে। ইউ ক্যান জাস্ট ওখানে যাবেন, ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে আপনার কোর্স পছন্দ করবেন এবং ওখানে এনরোল করে অ্যাকর্ডিংলি রাইট ফ্রম টুডে ইউ ক্যান স্টার্ট। স্যার, একটা অডাসিয়াস কোশ্চেন আমরা করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে কি সিলিকন ভ্যালি সম্ভব স্যার? অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি এটা একটা বেশ বড় উত্তর হবে আমি সেজন্য দেওয়ার আগে, বাট ইটস এ ভেরি ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন দেখছি। ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মে আই টেক ইট ফ্রম মোহাম্মদ রিফাত মিয়া। স্যার, বাংলাদেশের যুবকদের সামরিক প্রশিক্ষণ খুবই জরুরি। তো ডেল দ্য পেপার, দ্য বুক, দ্য প্রপোজাল আমি আসলে এটা বিডাতেও সাবমিট করেছি। দ্যাট ইজ তারা দে হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড মাই প্রপোজাল, বাট তারা বলেছে সাবজেক্ট টু ফান্ডিং। আমি কিছু ফান্ডিং ম্যানেজের চেষ্টা করছি, যদি এটা হয় আমরা পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করব, আমরা নিজেরাই প্রাইভেট উদ্যোগে অথবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আমরা শুরু করব, যদি সরকারি ভাবে এটা অনুমোদন হতে সময়ও লাগে। আই এম ট্রাইং টু রিচ টু, it is all governments, all parties project it should be. Whoever comes in, it's for Bangladesh, it's for the youth of Bangladesh. শুধু ইউথ না, আমাদের ভদ্র মহিলারা যারা হোম মেকার, they're doing a great job, so অবসর সময় they can do it. ছেলে মেয়ে, আমাদের রাওয়ার অফিসের ছেলে মেয়ে, তাদের আমাদের এখানে রাফোনা বলে একটা ক্লাব আছে, আমি সেদিন I offered this books, I gave it free. এখানে প্রায় 65 জন অফিসার আমরা এখানে অ্যাটেন্ড করি। Even 11 officers approached to me and they are starting those books. I said, once you are ready with the books, I'll give you the course. আমি মনে করি এর রাওয়াত, আমি যখন প্রথম মাত্র 41 বছর বয়সে আমাকে অবসরে যেতে হয়, তখন আমি কোনো সাপোর্ট পাইনি। I'm sorry to say. তো আমার একজন বন্ধু আছেন রাওয়াতে এবং আমি এখানে রাফোনাতে, আমি যখন আমেরিকা আসি, তো আমার ওই ব্যথাটা আমার ছিল মনে, এবং আমার একটা লক্ষ্য ছিল, আল্লাহ যদি কোনোদিন আমাকে তৌফিক দেন, আমি এই পেইনটা অ্যাড্রেস করার চেষ্টা করব। তো আমি যেহেতু মিলিটারি কমিউনিটির, সো আমি রাওয়াকে এই প্রস্তাবটা দিয়েছি যে খুবই অল্প খরচে দে ক্যান গেট কানেক্টেড ওয়ার্ল্ড ক্লাস জব। তাদের ছেলে মেয়েদের জন্য হতে পারে, নাতি নাতির জন্য হতে, অনেক সিনিয়র অফিসার আছেন, তাদের everybody is not in equally good financial condition, that I know. So সেটা যদি হয় সেটা করতে পারেন, সাধারণ মানুষের জন্য আমি এটা ছড়িয়ে দিচ্ছি। আমি রাজশাহী থেকে আমি আমার প্রোটোটাইপ প্রজেক্ট সেটা শুরু করছি। আমি প্রচন্ড সাড়া সমর্থন পেয়েছি। ঢাকাতেও আমি কিছু ইউনিভার্সিটি এবং আমার কিছু পার্টনার আছে, তাদের সাথে they are excited, বিশেষ করে Tier 3 প্রজেক্ট, যেখানে everybody can participate in very আমি নিজেও এক্সাইটেড। I think I can help many people. আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল যে সামরিক প্রশিক্ষণ। সো সামরিক প্রশিক্ষণ, এটা ডেল তুমি খেয়াল করেছো কি বোধ হয়, আমার একটা অপশন আছে। আসলে আমার এই প্ল্যানটা, প্রজেক্টটা, প্রপোজালটা ইজ ফর অল গভর্নমেন্টস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সেই জন্য আমি বইটা অ্যামাজনে পাবলিশ করেছি, আরো কিছু পাবলিশ হবে। সো এটা খুব স্বাভাবিক। আমি একটা যেটা 4 মাসের কোর্সে যেগুলো, সেখানে আমি বলছি যে আমরা যখন ইন্টারমিডিয়েট শেষ করি, তখন আমরা কিছু সময় পাই এইচএসসির পরে, বিফোর জয়নিং মিলিটারি অর মেডিকেল অর ইঞ্জিনিয়ারিং, আমরা কিছু প্রি কোর্স করি আমাদের নিজস্ব শহরগুলোতে। আই ক্যান রিমেম্বার আই ডিড দিস থিং ইন রাজশাহী। তো ওই 4 মাসটাকে আমি কাজে লাগানোর কথা বলছি সরকারকে, সবাইকে, সব রাজনৈতিক দল এবং টেকনোক্র্যাটসকে। আমরা বিএমএ তে যেভাবে ট্রেনিং করি, আমরা সকাল আর বিকালটা পিটি গেমস করি ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি, কিছু ওয়েপন ট্রেনিং করি। তো এদেরকে বলা, দিস ইজ সাউথ কোরিয়ান সিঙ্গাপুর ডিডিং। সো আমরা যদি তাদেরকে 4 মাসে, ওই যে 4 মাস ফ্রি মোটামুটি কম ব্যস্ত, আমি সেই সময় অনেক উপন্যাস সাহিত্য পড়েছি, হ্যাঁ সেটাও দরকার আছে, কিন্তু সেই সময় এবং আমি বিএমএ তে যাওয়ার প্রিপারেশন নিই। সো ঠিক একইভাবে যদি আমরা তাদেরকে আইটির উপরে ট্রেনিং করাই, সকালের 40 মিনিট আর বিকালের 40 মিনিট বাদে, মানে সর্বমোট 2 ঘন্টা, তো বাকি দিনে থাকলে হচ্ছে 8 ঘন্টা ঘুমানো এবং অন্যান্য কাজ বাদেও প্রায় 16 ঘন্টা, প্রায় 12 থেকে 14 ঘন্টা আমরা তাদেরকে আইটি ট্রেনিং দিতে পারি।
একটা ছেলেকে যদি আমরা 4 মাস এই রিগোরাস আইটি ট্রেনিং এন্ড বেসিক মিলিটারি ট্রেনিং যদি দিতে পারি, তাহলে আমি এদেরকে তারা দে ক্যান আর্ন এন্ড দে ক্যান ডিফেন্ড। তারা নিজেরা আর্ন করতে পারবে, ডিফেন্ড করতে পারবে। আমি এদেরকে বলছি ডিসিপ্লিন ডিজিটাল ডিফেন্ডার্স, 3D or D3 তুমি যাই বলো, ডিসিপ্লিন ডিজিটাল ডিফেন্ডার্স। তারা ডিসিপ্লিনড হলো, তারা ডিজিটাইজড হলো, এবং তারা ডিফেন্ড করতে পারবে সাইবার অ্যাটাক থেকে, তারা ডিফেন্ড করতে পারবে ফিজিক্যাল অ্যাটাক থেকে বাংলাদেশ, এবং at very low cost, utilizing all the educational facilities, evening hours এবং 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 উইকেন্ড। এবং আমি এখানে অনেক শুরুতে যখন আসি অনেক ছোট কাজ করেছি, এবং আমি ওই ইভিনিং এবং উইকেন্ডে কাজ করে I did this training and it became a passion for me. I did one after another and that's how I developed, and that's how all these ideas came up. আমি যদি এগুলো গো থ্রু না করতাম আমি বুঝাতে পারতাম না। তা আমি যখন এসেছি তখন I was 46, 40 বছর বয়সে যদি আমি এই কাজটাগুলো করতে পারি, তা আমার মনে হয় অসংখ্য যুবক যুবতী যারা শুনছেন, এমনকি মধ্যবয়স্ক মানুষ, তাদের জীবনকে পাল্টাতে পারে। Thank you, sir. Thank you so much. I got two very interesting and opposite sorts of question. One is, একজন জিজ্ঞেস করেছে স্যার যে ইন্ডিয়ার এগেইনস্টে আমাদের সাইবার সিকিউরিটির প্রিপারেশন কি, ওদের সাইবার অ্যাটাক কি আমরা সামলাতে প্রস্তুত কিনা স্যার? আর একই সঙ্গে পরের কোশ্চেনটাও বলি স্যার, সো দ্যাট আপনি মাথায় রাখতে পারেন। পরের কোশ্চেনটা যে স্যার আপনার ওখান থেকে কোর্স করার পর চাকরি কোথায় খুঁজে পাবো? আমরা আপনাদেরকে 50টা জায়গা, এটা আমি এআই দিয়ে অটোমেট করার চেষ্টা করছি, বেসড অন ইউর রেজাল্ট, বেসড অন ইউর পারফরমেন্স আমরা পার্সোনালাইজ ট্রেনিং করাবো। আপনাকে 50টা ইন্টারভিউর ব্যবস্থা করে দেবো। We'll connect you up. Right. So you may get 5 jobs, you may get 10 jobs, then you select one, or you may get 0 jobs, but you will have to fight it out. You will have to fight your own battle, but we'll prepare you for the battle. আমরা আপনাকে যুদ্ধের জন্য প্রস্তুত করে দেবো। আউটস্ট্যান্ডিং। আমি অডিয়েন্সের ক্ল্যারিটির জন্য আবার একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের স্যারের যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে আপনি যে ট্রেনিংটা নেবেন, নেয়ার পর স্যারের ওয়েবসাইটের মাধ্যমেই আপনি মিনিমাম 50 ইন্টারভিউ, অনলাইন ইন্টারভিউ, আপনি ভার্চুয়াল ইন্টারভিউতে মানে নিজেকে অ্যাপিয়ার করতে পারবেন, এবং এর ভিতরে তো একটা না একটা জব লাগবেই আপনার। So that is the promise we have. This is really exciting, guys. স্যার, আমাদের ইয়াং স্টাররা যে প্রশ্নটা করেছে যে উলফল্যান্ড অথবা ইন্ডিয়ার সাইবার যে হেজিমনি, তার এগেইনস্টে আমরা আসলে কতটা প্রিপেয়ার? আপনারা জানেন ইন্ডিয়া আইটিতে one of the force in the world, one of the force, be it in software development, cyber security তেও তারা ভালো। এবং আমি একটা ইয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন, আমরা পপুলেশন ওয়াইজ আমরা 7 ভাগের 1 ভাগ, ওদের 140 কোটি, আমাদের 17 কোটি কি 17.5 কোটি মানুষ, around 1/7. Militarily আমরা নাম্বারস দিক দিয়ে, but Del, you are a military expert, I should say. So আমরা জানি যে যুদ্ধ শুধু ওই নাম্বার দিয়ে হয় না, যুদ্ধ হয় it's a terrain, it is the resilience of the people. আমাদের মুক্তিযুদ্ধটা কিভাবে হয়েছিল, এবং Del, you will agree with me, principles of war এর first principle হচ্ছে right cause, তাই না? America lost in Vietnam, America lost in Afghanistan. যদি রাইট কজ না থাকে সেই যুদ্ধ জিতা যায় না। সো আমাদের মেইন কজ হচ্ছে কি উইল ডিফেন্ড আওয়ার মাদারল্যান্ড। আমরা তো কাউকে কোনো জায়গায় আক্রমণ করবো না। সো আমাদের কজ ইজ জেনুইন। আমরা যদি আমাদের মাদারল্যান্ড ডিফেন্ড না করি, আমার বাড়িঘর থাকবে না, আমার অস্তিত্বই থাকবে না। সো আই থিঙ্ক হোল নেশন উইল ফাইট ফর এনি ব্যাটল ইন ফিউচার, সেটা যার এগেনস্টই হোক। এটা হচ্ছে ফিজিক্যাল ব্যাটলের কথা। তো আপনার চিন্তা করেন ভার্চুয়ালিও তাই হবে। তো আমরা হয়তো সেইভাবে বললে কোয়ান্টিফাই করা ডিফিকাল্ট, বাট ধরেন আমরা 7 গুণ পিছিয়ে আছি, মেবি মোর, because they are advanced, they took a lot of interest, they have a lot of institutions, they have a lot of geniuses, they have a system, they have developed an ecosystem. আমি আসলে ইনফোসিসে কাজ করার সময় আমার এই আইডিয়াগুলো আসে। আপনারা জানেন ইনফোসিস ইজ এ billion dollar think মানে অফশোরিং কোম্পানি, যেটা সারা পৃথিবীতে ওরা দক্ষ জনশক্তি নিয়োগ করে। TCS আছে। So they earn probably around $200 billion.
আমরা সেখানে বোধহয় মানে $2 billion প্লাস মাইনাস আয় করি, এবং সেই রেশিওতে আমাদের আয় করা উচিত 1/7 হলেও অ্যারাউন্ড $30 billion। তো আমরা অনেক পিছিয়ে আছি, এবং আমি মনে করি গার্মেন্টস এর যেটা আছে ভালো, উই হ্যাভ ডান প্রেটি গুড, এবং সেই জন্য আমাদের দেশটা টিকে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি মনে করি দ্য নিউজ সেক্টর, আমার যে আরেকটা লেখা আছে, আমি শেয়ার উইথ ফিনান্সিয়াল এক্সপ্রেসে, যে ইট ক্যান সুপারসিড, ইট ক্যান বি দ্য মেইন স্টে অফ আর্নিং ফর বাংলাদেশ। এবং এই যে $30 trillion কথা বলছি, বাংলাদেশের ইকোনমি ইজ লেস দ্যান $500 billion নাও। সো আমরা যদি এটা হচ্ছে দক্ষ জনশক্তির, এটা উই আর নট সেন্ডিং লেবার। আইভ গট অ্যানাদার স্টাডি টুডে, যেহেতু আমাদের ভুল পলিসির কারণে আমরা এখনো 80-85 সালের মডেলে 2025-এ আমাদের লেবারদেরকে পাঠাচ্ছি, এবং মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো খুব দ্রুত এআই কে অ্যাডাপ্ট করার কারণে অনেক লোক বেকার হয়ে যাচ্ছে এবং যাবে। ওরা পৃথিবীর মিডল ইস্টার্ন অনেক দেশ আর অদক্ষ জনশক্তি নিচ্ছে না। So this is a really, I repeat 3 times, আমাদের পলিসি মেকাররা, আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপরা, এরা যদি জেগে না ওঠেন, বাংলাদেশের যে রেমিটেন্স আমরা ধরে নিচ্ছি এটা আসবেই অদক্ষ জনশক্তি থেকে, এটা কমে আসবে এবং খুব আমরা সিগনিফিকেন্ট প্রবলেমে পড়ে যাব। সো আমাদেরকে আইটিতে ফোকাস করতেই হবে, এআইতে ফোকাস করতেই হবে, তা না হলে আমরা বর্তমান স্ট্যান্ডার্ডটা তো মেনটেন করতেই পারবো না। এবং আপনি চিন্তা করেন, একটা আমি জিনিস বলি, আমাদের যে একটা বিপ্লব হয়ে গেল 5ই আগস্টে, সেটা হলো কি কোটা মানে কি জব। সো একটা জবের কারণে, আর আজ থেকে 20 বছর পরে যদি 1.5 কোটি আমাদের দক্ষ জনশক্তি থাকে, প্রতি বছর মার্কেটে যুক্ত হচ্ছে 20 লক্ষ অদক্ষ জনশক্তি, 5 লক্ষ দক্ষ জনশক্তি। আমি 1.5 কোটি নাম্বারটা কিভাবে বেশি, বর্তমানে আমাদের স্ট্যাটিস্টিক্স তেমন ঠিক নেই, 27 থেকে 30 লক্ষ লোক বেকার, এবং প্রতি বছর 5 লক্ষ করে দক্ষ জনশক্তি যুক্ত হচ্ছে। সো 20 বছরে আরো 1 কোটি জবের প্রয়োজন হবে। সো 1 কোটি 30 লাখ প্লাস 20 বছরে পপুলেশনের মিনিমাম একটা ইনক্রিজ হবে, ধরেন অ্যাভারেজ 1 লাখ পার ইয়ার এডিশনাল, 6 লাখ করে দক্ষ জনশক্তি আসবে। সো ইট ইজ রাফলি মানে 1.5 কোটি জব। সরকার তো এত জব সৃষ্টি করতে পারবে না। সুতরাং আমি মনে করি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের একটা বিশাল ভূমিকা আছে, এবং আমাদের কিন্তু এই যে অদক্ষ জনশক্তির মার্কেট স্লো হয়ে আসবে, সেটা মালয়েশিয়া বলেন, মিডল ইস্ট বলেন। তো সুতরাং আমাদের জনগণকে শিক্ষিত, এবং ওই যে আমরা ইয়াং একটা জনগণ আছে আমাদের, এদেরকে আমাদের ট্রেন, এটা আমাদের দায়িত্ব, যারা একটু সিনিয়র আছেন সব ফিল্ডে, তা না হলে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবেন, এবং এটা যদি আমরা করে যেতে পারি, they will thank us. That's what I think. That's what I'm trying to do, all these things. Yeah, go ahead. Why ঢাকা বাদ দিয়ে রাজশাহীতে কেন স্যার আপনি ফিল করছেন যে আমাদের দেশের যে ডিজিটাইজেশন রেভলিউশন, এটা রাজশাহী থেকে শুরু হবে? Why you thinking so? A very good question. No, আমি ঢাকাতেও কাজ করার চেষ্টা করছি আমার ফ্রেন্ডস এন্ড পার্টনারদের সঙ্গে। ঢাকাতেও কাজ করব, আমরা শহরে সব জায়গায় কাজ করব। ডেফিনেটলি উইল এগ্রি উইথ মি যে আমি যখন আমার পিএইচডিটা করি, তখন আমি একটা চমৎকার বই পড়েছিলাম, কমান্ডিং হাইটস। তো ওইখানে আমি একটা জায়গায় পড়েছিলাম 50s অথবা আর্লি 50s এর দিকে, নেহরু থট, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু থট যে তার একটা শহর দরকার যেখানে ইন্ডিয়ার সব হাইটেক, সেই জন্য আপনারা দেখবেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পরবর্তীতে ব্যাঙ্গালোর বিকেম দ্য সিলিকন হাব অফ ইন্ডিয়া অর ইভেন সাউথ এশিয়া। সো কেন সিলেক্ট করেছিলেন? ওই শহরটা ছিল ওয়ান অফ দ্য মোস্ট এডুকেটেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, এবং লিস্ট ট্রাবলসাম, একটা স্টেবিলিটি ছিল, আবহাওয়া মানে এই বিশেষ করে শিক্ষিত জনগোষ্ঠী সেখানে প্রচুর। এবং পরবর্তীতে দেখেন, আজকে আমি সেদিন পড়ছিলাম যে ইট হ্যাজ গট মিলিয়ন্স অফ ডেভেলপার্স ইন ব্যাঙ্গালোর, এবং বিদেশিরাও যখন যায় ওইখানে ইনভেস্ট করে। ইনফোসিস হ্যাভ এস্টাবলিশড দেয়ার হেডকোয়ার্টার দেয়ার। সো একটা হচ্ছে আপনার তো ফিডার লাগবে, দক্ষ জনশক্তি লাগবে অ্যাট এ ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস। প্রাইস ইজ এ ফ্যাক্টর। গার্মেন্টস গড়ে উঠেছে কেন? তারা এখন এখানে চিপ লেবারের জন্য আসছে। তো ওইখানে ফরেন ইনভেস্টাররা এবং ঢাকার ইনভেস্টাররাও, চিটাগংয়েরও যারা করতে চান, চিটাগংয়ে আমি রাজশাহীর ছেলে, সো বাসা ভাড়া আপনার অনেক কম কম্পেয়ার টু ঢাকা অ্যান্ড চিটাগং। সো আপনার অন্যান্য কস্ট অফ লাইফ ইজ মাচ লেস। তো সেটা যদি হয়, এবং ওখানে হাইটেক পার্কও হয়ে গেছে কিংবা অলমোস্ট নিয়ার কমপ্লিশন। সবচেয়ে বড় হচ্ছে ইট ইজ দ্য শিক্ষানগরী। It has got a university, it has got an engineering college, medical college, whatnot, teachers training college, art college,
আপনি জানেন স্টিভ জবস ওয়াজ এ গ্রাফিক্স ডিজাইনার, ইজ অ্যান আর্টিস্ট বেসিক্যালি। তো সেইখান থেকে হি এস্টাবলিশড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড। সো আপনি যদি এই প্রতিষ্ঠান এবং আমি বাদে আমার 4 ভাই বোন রাজশাহীতে পড়াশোনা করেছে, অল বাসে at a very affordable price they can reach to any educational institution. আমি রাজশাহী কলেজে পড়েছি, সো আই নো দ্য ইনস এন্ড আউটস অফ। আমি স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, আমার স্কুলের বন্ধু আছে, কলেজের বন্ধু আছে, আমাদের একটা বিশাল অ্যালামনাস অর্গানাইজেশন আছে। they are excited to hear my ideas. সো এটাই যদি হয়, আমি যেহেতু আমার দ্যাট ইজ মাই হোম সিটি এবং কস্ট এফেক্টিভনেস সবকিছু মিলিয়ে, এবং আমি একটা ফিডার অফ এডুকেটেড ইউথ পাবো, তো আমরা যদি তাদেরকে কাজে লাগাতে পারি, ইট ক্যান বি অ্যানাদার ব্যাঙ্গালোর অর সিলিকন ভ্যালি ফর বাংলাদেশ অ্যাট ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস। তো সেইটা যদি করতে পারি এবং ওই মডেলটা যদি সফল হয়, তখন ডেফিনেটলি আমরা অন্য শহরে ছড়িয়ে যাব। বাট আমাকে কোনো জায়গা থেকে তো শুরু করতে হবে। তো সেটা যদি আমি করতে পারি, এবং আমি বললাম যে আমাদের প্রায় 1000 অ্যালামনাস আছে, সো এবং তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত দেশে বিদেশে, আমি যদি ইনাদের সমর্থনটা পাই, এবং আমি যদি বললাম যে টিয়ার 3 প্রজেক্ট নিয়ে আমি যদি শুরু করতে পারি, আমি যদি few hundred thousand আমার টার্গেট আছে 20 বছর মেয়াদি, আই হ্যাভ শেয়ারড দ্য বুক উইথ ইউ। সো আমি যদি few thousandকে আমি যদি এই কাজটা দিতে পারি, এনে দিতে পারি, এবং তাহলে দিস উইল বি অ্যান এক্সাম্পল, দেন ডেফিনেটলি উইল গো টু ঢাকা, চিটাগং, মেবি আমি সিমালটেনিয়াসলি ঢাকাতেও শুরু করবো, ঢাকা অ্যান্ড রাজশাহী সিমালটেনিয়াসলি, বাট রাজশাহী এজ এ সিটি দ্যাটস মাই ড্রিম। আর ঢাকাতে কিছু কিছু প্রতিষ্ঠানের সাথে, কিন্তু ওটা যদি সফল হয় তখন আমরা এটা ট্রান্সফর্ম করার চেষ্টা করব অন্য সব ডিভিশনাল টাউনে এবং ডিস্ট্রিক্ট টাউনে। দিস ইজ এ লং ওয়ে টু গো। আমি এটাকে এনভিশন করি আমার চলে যাওয়ার পরও my friends, colleagues, brothers, sisters, they will take it forward, but it's a long drawn process. So আমি এনভিশন করছি around 20 years, it may take even longer, কিন্তু আমরা যদি সবাই একসাথে এটা মুভমেন্ট হিসেবে যদি কাজ করে। Fortunately, I had the opportunity also to read 2 beautiful books of a TCS founder, who was the first CEO, and also the Infosys founder, Mr. Murthy. So I found them how they established Infosys and TCS. So similarly, আমরা এটা করতে পারি আমাদের দেশের জন্য। তাহলে আমরা লক্ষ লক্ষ ছেলে মেয়েকে সারা পৃথিবীতে আমরা তাদের এমপ্লয়মেন্ট ব্যবস্থা করে দেব। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। We are now today আজকে আমরা একটু শেষ করতে চাচ্ছিলাম স্যার, সরি 1 ঘন্টা হয়ে গেছে আমাদের, টাইম অলমোস্ট ডান। মানে আমরা আজকে স্যারের কাছ থেকে পারমিশন নিয়েছিলাম যে এটা আজকে আমাদের কিক অফ সেশন হবে, এবং এই কিক অফ সেশনে আমরা শুধু শিখবো যে কি আমরা অফার করতে চাচ্ছি, এরপরের সেশনে আমরা শিখবো কিভাবে আমরা অফার করতে চাচ্ছি, আর থার্ড যে পডকাস্টটা স্যারের সাথে হবে সেটা হচ্ছে যে দ্য বিগ প্ল্যান, ওটার উপরে। স্যার আজকে আমরা আপনি অনুমতি দিলে শেষ করতে চাই, ইফ ইউ হ্যাভ এনি কনক্লুডিং রিমার্ক প্লিজ। Nice of you for giving this, আমাকে সুযোগটা দেওয়ার জন্য, আপনার সাথে কথা বলার জন্য, এবং আপনার অডিয়েন্সের সাথে কথা বলার জন্য। সো আমি মনে করি, এটা অনেকেই বলছেন, আমি বলছি না, যে এটা একটা সুযোগ। প্রফেসর ইউনূস থেকে শুরু করে অনেকেই বলছেন 65 বছরের নিচে, 65% 2 বছরের নিচে আমাদের অনেক ডেমোগ্রাফি, যেখানে অন্যান্য অনেক দেশে বয়োবৃদ্ধের কারণে অনেক সমস্যা হচ্ছে। আরেকটা আপনাকে আমি হালকা বলেছিলাম, আর পরবর্তীতে আলোচনা হতে পারে, পৃথিবীতে এই বয়োবৃদ্ধ হওয়ার কারণে 70 লক্ষ 7 মিলিয়ন নার্সের প্রয়োজন। তো আমি আমেরিকায় আছি, আই গট এ ফিউ ডেজ ব্যাক, আমার এনজিওগ্রাম হয়েছে, most of the nurses are either Indians or Filipinos. So আমরা যেখানে মেড সার্ভেন্ট পাঠাচ্ছি মিডল ইস্টে at very low cost, and আমি কুয়েতে ছিলাম, মিশন করেছি, the way they are humiliated and tortured and অনেক কিছু আমরা জানি, আমি বিষয়গুলো আনছি না। আমি মনে করি যে আমরা যদি এই আমাদের এবং বাঙালি নারী এবং জেন্টস, এখানে পুরুষরাও নার্সিং করে, আমরা জানেন টনি ব্লেয়ারের স্ত্রী বেসিক্যালি ওয়াজ এ নার্স, এন্ড ভেরি ভেরি প্রাউডলি দে সে ইট। সো এটা যদি হয়, এবং এই ওয়েস্টে যেখানে 70 লক্ষ নার্সের প্রয়োজন আছে, এবং দে আর ইগার টু, দে উইল ফ্লাই ইউ ইন দ্য ওয়েস্ট, G7 কান্ট্রিজ আপনাদেরকে প্লেনের টিকিট দিয়ে নিয়ে আসবে আপনি যদি দক্ষ নার্স হন। তো সেটা ফিল্ডেও আমরা ভবিষ্যতে কাজ করব। আমি বেশ কয়েকটা গ্রুপের সাথে সম্পৃক্ত, সো আমরা এইগুলো বিষয় নিয়ে আলোচনা করি, কাজ করছি, এগুলো জানেন, সময় সাপোর্ট ব্যাপার। আরেকটা হচ্ছে আমার আরেকজন বন্ধু, আমরা আরেকটা গ্রুপে কাজ করছি, অ্যামাজন ইকোনমি, দ্যাট ইজ ই-কমার্স। সো
আসলে সেগুলো করতে গেলে আরো অনেকগুলো পডকাস্ট করতে হবে ইফ ইউ হ্যাভ টাইম আই লাভ টু শেয়ার। তো আমি বলবো যে একটা হিউজ অপরচুনিটি আছে। আমি যখন পিএইচডি শুরু করি তখন আমি একটা প্রফেসর মুজাফফর আহমেদ ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ওনার একটা চমৎকার এক লাইনের একটা কোট শুনেছিলাম, বাংলাদেশের কি আছে? বাংলাদেশের আছে জন, জমি, জল। জন, জমি, জল, তিনটা শব্দ এত সুন্দরভাবে আমি এত সুন্দর বাক্য শুনি নাই বাংলাদেশের সম্পদের ব্যাপারে। আমাদের জন আছে, প্রথম হচ্ছে অ্যাসেট জন। তো সেই জনকে আমাদেরকে কনভার্ট করতে হবে অ্যাসেটে, সম্পদে, লায়াবিলিটিতে না। এবং সেটা কিভাবে সম্ভব? ট্রেনিং, স্কিলিং, ফুলি নিউ। যারা কিছু জানে না তাদেরকে নিউ স্কিল, যারা কিছুটা জানে তাদেরকে রিস্কিল অথবা আমি ওই ফিল্ডটাতে কাজ করছি। So I'm here to help you through you, এবং I love to share in as many as podcasts you want to do. I have to reach to the maximum people, এবং একটা হিউজ অপরচুনিটি অপেক্ষা করছে। আমাদের জনকে কাজে লাগাতে হবে। আমাদের জমি খুবই কম, তাই না? আমাদের আরো জমি কমে যাবে ডিউ টু দিস ক্লাইমেট চেঞ্জ এন্ড অল দিস থিংস। আমাদের তো সুইট ওয়াটার আমাদের আছে, তাই না? তো শুধু আমরা যদি জন নিয়ে কাজ করি, which is the number one asset of বাংলাদেশ। আমরা এতদিন অদক্ষ জনশক্তি দিয়ে আমরা মিডল ইস্টে পাঠিয়েছি, মালয়েশিয়াতে পাঠিয়েছি। আমরা অদক্ষ জনশক্তি দিয়ে অথবা আধা দক্ষ জনশক্তি দিয়ে গার্মেন্টস চালিয়েছি। আমরা যদি এটাকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারি, they can earn 10 times sitting from home. They need not to ওই গলা কাটা পাসপোর্ট দিয়ে বিদেশে আসতে হবে না। যারা বেটার হবে, বেস্ট হবে, আমি দেখেছি আমার কর্মজীবনে, ওরা উড়িয়ে নিয়ে আসে, ভিসা দিয়ে, টিকিট দিয়ে উড়িয়ে নিয়ে আসে। Hey, you are the best amongst 10. Okay, first one or first two. Okay, you be our supervisor. Come back, come here. They give you a passport, visa, everything, and your ticket. যে তুমি বাবা আমাদের দেশে এসে কাজ করো। এবং ওরাই কিন্তু ভবিষ্যতে মেইন স্ট্রিমে মার্জ হয়। আজকে আপনারা যাদের বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন, মানে ডেভেলপড কান্ট্রিজ এর সিওর পরেই ইন্ডিয়ান সিও দের সংখ্যা সবচেয়ে বেশি। কেন? এরা এসে 20-30 বছর আগে এখানে এসে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, দ্য হার্ড ওয়ার্ক। সো আমি মনে করি আমরা পরে স্বাধীন হয়েছি, উই হ্যাভ নট মিসড এনিথিং, বাট টাইম টু ওয়েক আপ নাও। আমরা ঠিক আছে ওদের 20-24 বছর পরে স্বাধীন হয়েছি, বাট টাইম টু ওয়েক আপ নাও। আমরা যদি শুধু স্কিল করি, আপনি পারফর্ম করেন, আপনাকে উড়িয়ে নিয়ে আসবে ওয়েস্টে, যে তুমি বাবা আমাদের এখানে এসে হায়ার স্যালারিতে কাজ করো। সো আমাদের মনে হয় খালি স্কিলিং, রিস্কিলিং ইন দ্য ফোকাসড ওয়ে, এবং আমি চেষ্টা করছি আপনাদেরকে একটা A to Z তে নিয়ে যাওয়ার জন্য। সো ভবিষ্যতে আমি আমার আরো প্রোডাক্ট এবং আরো কোর্স এবং বই আসবে, সেগুলো নিয়ে কাজ করবো। Thank you so much, sir. It was an exciting session. I thank our dear audience for their patience and also very, very inquisitive and innovative questions they have posed. I also thank Ripon Bhai for becoming a witness to this great session with Shafi sir. And finally, sir, thank you so much for giving your valuable time to us. I will take some more time from you. And thank you again, sir. Assalamu alaikum, sir. তো তুমি আমি দুজনে মিলিটারি ব্যাকগ্রাউন্ডে, একজন লিখেছে আমাদের 57 অফিসারের বিডিআর কার্নেজ নিয়ে। আমি ভলেন্টারিলি আপনাদেরকে জানাই, আসলে আমি প্রতিবাদ করেছিলাম, আমি সেই জন্য আমাকে প্রিম্যাচুর অবসর দেওয়া হয়। And you are writing a book on that. I'm writing a book on it. So তারপরে আমি কিছুদিন দেশে কাজ করি, তারপর আমি চলে আসি বিদেশে।